ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। দুজনকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নেব আজকের সংবাদ শিরোনামগুলো। মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ, শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ। বাড়তি শুল্ক ৩ মাসের জন্য স্থগিতের অনুরোধ করে ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের চিঠি। সরাসরি দর কষাকষির পরামর্শ ব্যবসায়ীদের। ঢাকায় 4 দিনের বিনিয়োগ সম্মেলন শুরু, বাংলাদেশের কর্মপরিবেশ দেখে আশাবাদী বিদেশি বিনিয়োগকারীরা। এবং নতুন উদ্যোক্তাদের সহায়তায় 800 থেকে 900 কোটি টাকার বিশেষ তহবিল গঠন, বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে পাওয়া যাবে ঋণ। যেমনটা আগেই জানাচ্ছিলাম, আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। দুজনকে আবারও স্বাগত। সাইফুর রহমান তপন, আজকে যে বিক্ষোভটা হলো, বাংলাদেশ যে বিক্ষোভ দেখালো, তার আগের দিন গতকাল, তার আগের দিনও কিন্তু আমেরিকাতে ব্যাপক বিক্ষোভ হয়েছে, গতকালও সারা বিশ্বের বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু বিশ্ব মোড়লরা কোথায়? তারা কি এই গাজাই হত্যাযজ্ঞ দেখে না চোখে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো, ফিলিস্তিনি ইস্যু তো মানে দশকের পর দশক ধরেই কিন্তু এই ধরনের বিক্ষোভ চলছে। অত্যাচার যেমন চলছে, নির্যাতন যেমন চলছে, এবং তার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভও চলছে। কিন্তু বিশ্ব মোড়ল, আপনি ধরুন আমেরিকা হলো 1 নম্বর মোড়ল পৃথিবীর। সেই আমেরিকার অবস্থা তো আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। বাইডেন প্রশাসন, আমার মনে আছে পরিষ্কার, বাইডেন যখন 2020 সালে ইলেকশনে জিতলেন, উনি তখন যে সমস্ত আরব মুসলিম কয়েকজন সিনেটর হয়েছিলেন, কংগ্রেস ওমেন হয়েছিলেন, তারা মহিলা, তারা ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে তোমাদের দুঃখের দিন শেষ। আমার পরিষ্কার মনে আছে এই ডায়লগটা, এটা ভিডিও আমি দেখেছিলাম। কিন্তু তিনি কি করলেন আমরা দেখেছি, নেতানিয়াহু, এবং এবারের যে অনস্লট, যেটাকে আগ্রাসন বলছি বা আক্রমণ বলছি, ধরুন 7ই অক্টোবর হামাসের একটা হামলার পরিপ্রেক্ষিতে তারা এই ঘটনাটা ঘটেছে, সত্য। কিন্তু সবাই বলেছে, ইন্টারন্যাশনাল যত বিশ্লেষক আছেন সবাই বলেছেন যে এইটা আসলে নেতানিয়াহু ঘটতে দিয়েছেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো নেতানিয়াহু এটাকে উছিলা করে তার বিরুদ্ধে ইসরায়েলে যে ব্যাপক বিক্ষোভ হচ্ছে তার পদত্যাগ দাবিতে, তার দুর্নীতি, তার নানান নীতির বিরুদ্ধে যে হচ্ছে, এইটা থেকে নিজেকে সুরক্ষার জন্য এটা কাজে লাগাচ্ছেন এবং এই দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই কাজ করছেন সেটা। এবং এই জিনিসটাতে বাইডেন তাল দিলেন। এটাতে আমরা দেখেছি বাইডেন গেলেন, একদম জড়িয়ে ধরলেন, যদিও তিনি ক্ষমতায় আসার পরে কিন্তু উনি হোয়াইট হাউসে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেন নাই, এটাও সত্য কথা। আচ্ছা, তারপরে আমরা ট্রাম্প দেখলাম, ট্রাম্প উনি শপথ নেওয়ার আগে, 20 তারিখে শপথ দিলেন, শপথ নেওয়ার আগে তিনি তার প্রতিনিধি পাঠালেন ওখানে, পাঠিয়ে নেতানিয়াহুকে বাধ্য করলেন যে তুমি যুদ্ধবিরতিতে তোমাকে রাজি হতে হবে। এটা বেশ প্রশংসিত হলো। সবাই বলল যে ট্রাম্প আসলেই যুদ্ধ বন্ধ করার জন্য একটা চেষ্টা ট্রাম্পের মধ্যে আছে। কিন্তু শপথ গ্রহণের পরে যেটা দেখা গেল, আরও ভয়ঙ্কর রূপে দেখা দিল। নেতানিয়াহু আরও ভয়ঙ্কর, এখন যেটা চলছে এটা তো একদম জাস্ট আক্ষরিক অর্থেই পোড়ামাটি নীতি বলে এটাকে, যে মাটিটা তার দরকার, তথাকথিত তার নিরাপত্তার জন্য মাটিটা তার দরকার সেটা। এবং ট্রাম্প হলো একদম প্রত্যক্ষ সহযোগী। ট্রাম্প তো এটাও বলেছে এখানে ব্যবসা প্রতিষ্ঠান করবে, রিসোর্ট হবে, হোটেল হবে। তো এই জন্য আমি বলছি যে ফলে, আর আপনি যদি আরেক মোড়লের কথা বলেন, রাশিয়া তাকে নিজেকে ব্যস্ত, আর চীন, মানে এটা আমাকে বলতেই হবে, মানে বিশ্বের সবচেয়ে সুবিধাবাদী যদি একটা রাষ্ট্র থাকে সেটা হলো চীন। এটা আমাদের এখানেও আপনি দেখবেন এটা,
এবং মধ্যপ্রাচ্যে ঠিক একই কাজ করছে। ইরানকে দিয়ে সে এরকম মনে হলো যে সৌদি আরব ইরানের চুক্তির মধ্য দিয়ে বুঝে মধ্যপ্রাচ্যে শান্তি আসলো, যখন ইরান আক্রান্ত হলো পেছন থেকে সে সরে গেল। সে ঠিকই ইসরায়েলের কাছে তেল বিক্রি করে, তেল সে সস্তায় নেয় ইরানের কাছ থেকে, সেই তেল আবার দিচ্ছে সেই ইসরায়েলকে দিচ্ছে, এবং ক্ষেত্রবিশেষ অস্ত্র দিচ্ছে মানে চীন। তো ফলে এই তো মোড়ল, মানে এই তো মোড়ল। এই যদি অবস্থা হয় ইলিয়াস খান, মোড়লদের অবস্থা, তাহলে মানে আমাদের মতো ছোট ছোট দেশ বা অন্যান্য দেশ যারা তাদের কথায় চড়ে না, তাদের কথা নড়ে না বা উঠে বসে, তাদের দেশে মানবাধিকার, গণহত্যা, এটা নিয়ে অনেক কিছু, জাতিসংঘের এত লাফালাফি, গাজার ক্ষেত্রে ওরা কোথায়? এটা তো বলাই যায়। আপনি দেখে একটু আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা উনি বলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে গণতন্ত্র ফেরি করে বেড়ায় আমরা জানি, কিন্তু মধ্যপ্রাচ্যে কটি দেশে গণতন্ত্র আছে? সব দেশেই তো, অধিকাংশ দেশেই রাজতন্ত্র। কারো বিরুদ্ধে কোনোদিন কথা বলেছে? এই যে সৌদিতে রাজতন্ত্র, সব দেশে, জর্ডান রাজতন্ত্র, সিরিয়া, বিভিন্ন জায়গায় রাজতন্ত্র, কিন্তু এগুলো নিয়ে কিন্তু কোনোদিন কথা বলেন। তার যতটুকু সুবিধা ততটুকু বলবে। আর একটু আগে যে ফিলিস্তিনের কথা বলতে গেলে আসলে কি দৃশ্য আমরা দেখছি, রাতে ঘুমোতে পারি না। এই বছর বা বছর ধরে, একটু 48 সালের অক্টোবরে বোধহয়, না মে মাসে মার্কিন, এটা কিন্তু মার্কিন ষড়যন্ত্র, মার্কিন এবং যুক্তরাজ্যের মিলে কিন্তু এই ভূমিটি ফিলিস্তিনের ভূমি কেড়ে নিয়ে ইসরায়েলকে দিয়েছে, বেশিরভাগ দিয়েছে। এখন তারা পোড়ামাটির নীতি গ্রহণ করছে এবং বলা হয়েছে, গণমাধ্যমে আমরা দেখলাম 2-3 দিন আগে, 2/3 পার্ট তারা এখান থেকে নিয়ে যেতে চায় নিরাপত্তার প্রশ্নে। দুর্ভাগ্য হচ্ছে যে পৃথিবীর মানবতাবাদী মানুষ, আরব রাষ্ট্র, 19টা আরব রাষ্ট্র আছে, তারা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে বোধহয় এই এত দুর্ভোগ ফিলিস্তিনদের পথ হতো না। 1 দিন 2 দিন 3, যেমন আমাদের মুক্তিযুদ্ধের কথাই বলি, আমরা 9 মাস যুদ্ধ করেছি, আমাদেরকে দেশ স্বাধীন করতে পেরেছি, এখন কিন্তু স্বস্তিতে আছে। কিন্তু এরা এই 48 সালের 15ই মে থেকে এখন পর্যন্ত যুদ্ধ করছে, প্রতিদিন যুদ্ধ। ছোট বাচ্চা জন্ম নিয়েই হাতে ইটের টুকরা নেয়, তো প্রতিপক্ষকে মারতে যায় ইসরায়েলি আগ্রাসনকারীদের। এই দৃশ্যটা আমরা দেখছি দিনের পর দিন, বছরের পর বছর দেখছি। বিশ্ব বিবেক, অন্তত সাধারণ মানুষ আজকে এত বড় বিক্ষোভ, এত বড় প্রতিবাদ আমরা কিন্তু দেখিনি। তবে ভালো দিক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু মানুষ এখনও আছে, যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যখন নেকেডলি পাকিস্তানিদের সমর্থন করছিল, তখন কিন্তু আমাদের সহায়তা করেছিল, সেখানে বিক্ষোভ হয়েছিল, ব্যাপক বিক্ষোভ, মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছিল। এবার কালকে তো মানে এই ধরনের বিক্ষোভ মার্কিন যুক্তরাষ্ট্রে আগে হয়েছে কিনা আমি জানি। মরক্কোতে বিক্ষোভ হচ্ছে, সেখানে 50 লাখ বা তারও বেশি মানুষ জড়ো হয়েছে, এটা একটা ইতিহাস। লিবিয়াতে বিক্ষোভ হয়েছে, লিবিয়া হয়েছে, অন্যান্য শুধু ওই রাষ্ট্রগুলোতে হয়নি যাদের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলে না। মানুষের গলা কেটে ফেলুক, মানুষকে মেরে ফেলুক, কোনো কথা নাই যে রাষ্ট্রগুলোর বিরুদ্ধে, কারণ তাদের অয়েল পলিটিক্স আছে। সুতরাং এই অবস্থায় চলছে, বাট এটি একটা সমাধান হওয়া উচিত। আর জাতিসংঘ ছোট জগন্নাথ, জাতিসংঘ যদি চলে, সবচেয়ে বেশি টাকা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা জানি সবাই। এবং সুতরাং তারা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কী চায়। আর খুব কষ্ট লাগে এটি যে চায়নার কথা ভাই একটু আগে বলেছে, এটি একটি রাষ্ট্র, শুধু কোন রাষ্ট্রকে লক্ষ্য হওয়া উচিত যে আমি শুধু ব্যবসা বাণিজ্য করবো, আর কিছু করবো না, এটা হতে পারে? এই যেমন গত ফ্যাসিস্ট সরকারের সময় দেখুন, চীন কিন্তু 75-এর পরে স্বীকৃতি, আমার মনে হয় 15ই আগস্ট স্বীকৃতি দিয়েছে। তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়েছিল, বাট তারা কিন্তু এখন কিন্তু আবার অন্তর্বর্তী সরকারের সাথে মিশছে। সেটাই বললাম, তারা কিন্তু জানতো যে এই দলটির মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করা হয়েছে, বাট সেই দলটিকে নেকেটলি সহযোগিতা করা হয়েছে। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা 3 জনই জানি, আরও তারা পর্দার অন্তরালে অনেক কিছু করেছে। বাট বিশ্ব বিবেকের এখন জাগার সময় হয়েছে। 50,000 মানুষ মারা গেছে পর্যন্ত, এর মধ্যে অধিকাংশ শিশু এবং নারী। প্রতিদিন 100-র মতো শিশু মারা যাচ্ছে। তো এটি ভাবা যায় না। আমি একটু বললাম না যে রাতে আমরা ঘুমোতে পারি না। ইলিয়াস খান, আমরা আজকে যে বিক্ষোভ করলাম, প্রতিবাদ করলাম, এই বিশাল বিক্ষোভের মধ্যে কিছু কিছু মব হয়েছে, খেয়াল করেছেন? যেই মবের কারণে যেসব প্রতিষ্ঠান আজকে ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, এখানে তো আমার আপনার ভাই বোন অনেকেই চাকরি করে। এই মবটাকে তো ঠেকাতে পারলাম না। এই যে সুযোগ সন্ধানী, এদেরকে না ঠেকালে এই বিক্ষোভের মানে কি রইল? আর সেটা দুর্ভাগ্যজনক। বিক্ষোভটা একদম পবিত্র বিক্ষোভ ছিল, একদম মানুষের স্বতঃস্ফূর্তভাবে অনেকে নেমেছে, বাট এই মবের কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু আজকে না, মব তো কয়েকদিন ধরে চলছে। আপনাকে আমি পছন্দ করলাম না, আমি নিচে
কারা আসবে আমি আর নাম বলবো না, এদের কয়েকজন জোগাড় করে যে মজুমদার জুয়েলকে নিচে মারতে হবে তার একটা ট্যাগ লাগিয়ে দেবো। তো এই কালচার তো চলছে, এটা বেরিয়ে আসতে হবে, খুব চেষ্টা করতে হবে, বাট খুব বেশি অ্যাকশনও কিন্তু আমরা দেখি না, প্রায় এগুলো ঘটছে। এগুলো যে এই কারণে যে অ্যাকশন দেখেন না ইলিয়াস খান, অ্যাকশন দেখান না দেখার কারণে কিন্তু এরা কিন্তু আছে তথাকথিত একটু তৌহিদি আগে জনতা। আমরা অফেয়ারে আলাপ করছিলাম যে একটি স্থিতিশীল সরকার না এলে, একটি প্রকৃত নির্বাচিত সরকার, নট লাইক শেখ হাসিনা, প্রকৃত নির্বাচিত সরকার না হলে, জনপ্রতিনিধি না নির্বাচিত হলে এইসব অসুবিধাগুলো কিন্তু ঠিক হবে না। সেই জন্য আমরা বারবারই বলেছি, যেটা আগেও বলেছি এখনও বলি, হয়তো বলে আপনি কি শুধু নির্বাচনই চান, নির্বাচন শুধু নির্বাচনকে বড় বিষয়। দেশে যদি প্রকৃত জনপ্রতিনিধিদের ক্ষমতায় আসে তাহলে কিন্তু যে দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে, অনেক শান্তি আসবে। বিভিন্ন গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায় মব হচ্ছে, আমি একজনকে ট্যাগ লাগিয়ে দিচ্ছি, আগে আওয়ামী লীগ যাকে পছন্দ হতো না যেহেতু জামাত শিবিরের লোকে এই ট্যাগ দিত, এখন বলা হচ্ছে একটি পক্ষ বলছে এই তো ফ্যাসিস্টের দোষ। সুসংস্কৃতি না, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং এগুলো দমন করার জন্য দলীয়ভাবে এবং সরকারিভাবে চেষ্টা করা উচিত। সাইফুর রহমান তপন, তাহলে নির্বাচিত সরকার ছাড়া এই মবগুলো চলতেই থাকবে, তাই কি? অবশ্যই, কারণ হলো আপনার মানে সরকারকে যেমন জনগণের কাছে দায়বদ্ধ হতে হয়, তেমনি জনগণের আবার সরকারকে ওন করতে হয় যে এটা আমার সরকার। কিন্তু এই সরকারকে তো ওন করার কথা না। এখানে আমি বলি আপনাকে, আমি এর আগের শোতেও এখানে কথাটা বলেছি, আপনি পৃথিবীতে একটা রাষ্ট্র দেখাতে পারবেন না স্বৈরতান্ত্রিক রাষ্ট্রগুলো ছাড়া, যেমন সিরিয়া, এটা একটা স্টিল, এটা একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ছাড়া, ধরেন জনগণের অভ্যুত্থান ঘটছে, আপনি দেখাতে পারবেন না সেখানে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়নি। কেন? কারণ এই অভ্যুত্থানে, ধরুন আমাদের অভ্যুত্থানে যে নানান অংশের মানুষ যুক্ত হয়েছে, তো মানুষের এগ্রিমেন্ট ছিল। এগ্রিমেন্টটা কি? সেটা হলো সরকারকে সরতে হবে, সরকারকে হটাতে হবে। মানুষের মধ্যে এগ্রিমেন্ট কিন্তু ছিল না, আমাদের সামনে এরকম কোনো নেতা ছিলেন না যে ইনি আমাদেরকে লিড করবেন, ইনি আমাদের হবেন সেটা। ফলে ওই ম্যান্ডেটটা আপনাকে নিতে হয়, পুনর্বার সেই ম্যান্ডেটটা নিতে হয়। আপনি যদি এখন বলেন যে না আমি তো একবার ম্যান্ডেট পেয়ে গেছি, ফলে এখন আর নতুন করে ম্যান্ডেট দরকার নেই, তাহলে আমি প্রথম বলবো, প্রথমত আপনার তো এই জনপ্রিয়তার মধ্যে খাদ আছে, আপনি ভয় পাচ্ছেন। আপনি যদি জনপ্রিয় হয়েই থাকেন, যেটা অন্য গত সরকারকে বলা হতো, আপনি যদি এতই জনপ্রিয় হয়ে থাকেন তাহলে ফ্রি ভোটে যাচ্ছেন না কেন আপনি? ঠিক এখনও এই প্রশ্নটা আমরা করব। আপনি যদি এতই জনপ্রিয় হয়ে থাকেন, জনগণ যদি আপনাকে কামনা করে, জনগণ যদি আপনাকেই করে, তাহলে আপনি পুনর্নির্বাচিত হয়ে আসুন, ম্যান্ডেট নিয়ে আসুন। সেটা কিন্তু ভোট করবেন না বলেছেন, রাজনীতির জল তো নাই। সমস্যাটা সেই জায়গার মধ্যেই, ভোট ছাড়া পৃথিবীতে ম্যান্ডেট নেওয়ার আর কোনো পদ্ধতি আবিষ্কার হয় না, বিশেষ করে গণতান্ত্রিক দেশে। অবশ্যই যে কোনো দেশেই, মানে স্বৈরতান্ত্রিক দেশ তো আলোচনায় আসতেই পারে না, সেটা রাজতান্ত্রিক দেশ তো আলোচনায় আসতেই পারে না। ফলে যে কোনো সিস্টেমের অর্থে গণতন্ত্র যেমন এখন পর্যন্ত সবচেয়ে ভালো সিস্টেম, তেমনি জনগণের ম্যান্ডেট নেয়ার ক্ষেত্রে ভোট হলো সর্বোত্তম পন্থা, আর কোনো পন্থা নাই। আপনি হয়তো আরেকটা বিষয় বলি, অভ্যুত্থান, জন অভ্যুত্থান আপনি অনেকভাবেই করতে পারেন। এই যে কালার রেভলিউশনের প্রশ্নটা কিন্তু আসছে, দেখেন আপনি খুব দ্রুতই দেখবেন বাংলাদেশ সম্পর্কে ইতিমধ্যে বাইরে কিন্তু কথাবার্তা হচ্ছে, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট হয়েছে, আপনার গার্ডিয়ানের রিপোর্ট হয়েছে, জাপান টাইমসের রিপোর্ট হয়েছে, আর পাশে ইন্ডিয়ান মিডিয়া তো লেগেই আছে সেটা। ফলে আপনি কিন্তু দেখবেন যে এক মাস পরেই আবার নতুন মাইক তৈরি হবে, নতুন মানে প্রশ্ন উঠবে এখানে যে এটা কেমন তোর রেভলিউশন ছিল, এটা তো লিবিয়ার মতো রেভলিউশন না, তো টিউনিশিয়ার মতো রেভলিউশন না, তো এই সমস্ত প্রশ্ন উঠবে। তখন আপনার জবাব দেওয়ার একটাই উপায়, ভোট, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, মানুষ যাতে নিজের পছন্দের ভোটটা দিতে পারে এবং আপনি দাবি করতে পারেন। আপনি এই যে আপনি দেখবেন যে বলছে ওরা যে আমরা তাকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী চাই, খুব ভালো কথা, নতুন প্রচারণা শুরু হয়েছে, খুব ভালো কথা। তাহলে আপনি ম্যান্ডেটটা নেন, জনগণের কাছে যান। আপনি ওই যে ফেসবুকে ভোট নিচ্ছে তার বা তার সমর্থক অনেকেই ভোট নিচ্ছে, এটাকে এক ধরনের ম্যান্ডেট বলা হচ্ছে কিনা আমি জানি না। এগুলো কি আসলে এগুলো শেষ পরিণতি ভালো হয় না, আমরা দেখেছি তথাকথিত 111-এ তারা কিন্তু 2 বছর পর দেশে রাজনীতি করতে পারে, দেশেও থাকতে পারে। সুতরাং এগুলো হওয়া ঠিক না। আর এই যারা প্রচারণা চালাচ্ছে তো উনি কীভাবে 5 বছর কম। আর আপনি দেখবেন যে আন্দোলনে যারা অংশীদার ছিল, বিএনপি, বাম দল ছিল, জামাত ইসলামী দল ছিল, কেউ কিন্তু সরকারে যায়নি,
শুধু ছাত্রদের মধ্যে 3 জন গিয়ে মন্ত্রী পদমর্যাদা নিয়েছেন। এটি তো হওয়া উচিত না। যদি হয় সব দল মিলে একটা কিছু করতো, বাট হঠাৎ গিয়ে তারা বসে গেল। এখন একজন আবার পদত্যাগ করে একটি দল গঠন করছে, সেই দল নানা ধরনের কথা বলে। এবার নির্বাচনের কথা শুনলে আমি বুঝি না এটা কেন। তারা কি ভাবছে যে যত দিন যাবে আমরা জনপ্রিয় হব? তাদের হয়তো এরকম একটা ধারণা হতে পারে 5 বছর পরে যদি হয় তারা এই গুছিয়ে উঠতে পারবে, ক্ষমতায় আসতে পারবে, এরকম হতেও পারে। স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, বাট জাতিকে তারা এমন কিছু উপহার দেয়নি যে তাদের কি বলে যে একদম লাফিয়ে গিয়ে মানুষ ভোট দিবে। এটি ভাবার কিন্তু কারণে একটা বিরতি নিয়ে ফিরি, কারণ আমরা শুল্কের বিষয়টা আজকে একটা যেহেতু চিঠি দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে চাই। পাশাপাশি একটা জায়গায় তো আলোচনা করতেই চাই, কারণ এই যে মব, এখন একটা বিনিয়োগ সম্মেলন হচ্ছে, তারা এসে যে এখন মব দেখছে, তারা বিনিয়োগে কতটুকু আসলে আগ্রহী হবে। একটা বিরতি নিয়ে এসে আবারও যুক্ত হচ্ছে সংবাদ সম্প্রসারণ। দর্শক আমাদের সঙ্গে বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। ইলিয়াস খানও যে প্রসঙ্গটা আমি আসলে বিদ্যুৎ জবাবে বলেছিলাম যে এই মবগুলো দেখে এখন যে বিদেশি বিনিয়োগকারীরা এসছে, 40টা দেশের 60 জন প্রতিনিধি, তারা বিনিয়োগে আগ্রহী হবে তো? আমি দেখলাম আপনাদের রিপোর্টে বলেছে যে তারা বিনিয়োগে খুব আগ্রহ দেখিয়েছে, কিন্তু কেন আগ্রহ দেখাচ্ছে এটা আমার সকালে চিটাগাঙে দেখে এসছেন, কিন্তু দুপুরের পরে ভাঙচুর দেখার পরে ধরুন ঢাকা এয়ারপোর্টে আপনি জাস্ট ভিজুয়ালাইজ করুন, এয়ারপোর্টে নামলেন, হোটেল সোনারগাঁয়ে আসবেন, ধরুন কীভাবে আসবে আপনি চিন্তা করেন। এই একই রাস্তায় 5 কিলোমিটার গতির গাড়ি চলছে, 10 কিলোমিটার চলছে, 50 কিলোমিটার চলছে, যাই হোক এগুলো বাদ দিলাম। তারপরে যে কাজের দীর্ঘসূত্রিতে এক একটি করতে নানা কিছু, তারপর সাম্প্রতিককালে যোগ হয়েছে মব। এসব দেখে বিনিয়োগ করলে ভালো, যে ঘটনাগুলো ঘটলো আজকে চোখের সামনে, এবং এগুলো কিন্তু আমরা লুকিয়ে রাখার সুযোগ নেই, কিন্তু এগুলো কিন্তু জেনে যায় কোনো না কোনো মাধ্যমে যে বাংলাদেশে কী অবস্থা চলছে। এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমসে বলে দিয়েছে। নিউ ইয়র্ক টাইমস যখন বলেছে সারা বিশ্ববাসী দেখেছে, কিন্তু আর আমি যখন একটা দেশে বিনিয়োগ করতে যাব আমি তো খুঁটিয়ে ওই দেশের খোঁজ খবর নিব। সুতরাং বিনিয়োগ হলে ভালো, আমরা আশা করতে চাই যে আমাদের দেশে বিনিয়োগ হোক। আমাদের দেশে একটি প্লাস পয়েন্ট হচ্ছে সস্তা শ্রম। যেমন ধরুন ভিয়েতনাম আমাদের 3 গুণ খরচ লাগে, তারপরে ভারতে প্রায় ডাবল, অন্যান্য দেশে একমাত্র বাংলাদেশে সবচেয়ে কম। সুতরাং সেই সুযোগটা আছে। আমি আশা করতে চাই যারা বিনিয়োগ করতে এসছেন তাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়া হোক। কথার ফুলঝুরি যে নার্থক হয়ে যায়, তারা খুব খুশি হয়ে গেছে, তারা কালকে অনেক টাকা বিনিয়োগ করবে, এইসব না ভেবে প্রকৃত দেশে যে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটি যাতে উন্নতি হয় এবং বিশ্বব্যাপী প্রচার করা হয় যে বাংলাদেশের অবস্থা এখন ভালো। কারণ এক অর্থে ভালো, কারণ গত যে 15.5 বছর দুর্বিনীত শাসন চলেছে, সারা বিশ্ববাসী কিন্তু জানতো যে এখানে গণতন্ত্র বলতে কিছু নেই, মানবাধিকার বলতে কিছু নেই, মানুষ ধরে নিয়ে হত্যা করা হয়। এটি কিন্তু একটা ভীতির কারণ ছিল। বাট এখন তো সেই পরিবেশ নেই। বাট এখন অন্য সমস্যা যেটা আমরা আলোচনা করছি, মব, এটি তো আরও ভয়ঙ্কর। এটি খুব ভয়ঙ্কর। কিন্তু যে কোনো কিছু যে কাউকে ট্যাগ দিয়ে আমি যা কিছু করতে পারি, মানুষ মেরেও ফেলতে পারে। অনেক ঘটনা এরকম ঘটেছে। এই একদিন না 2 দিন আগে আমি দেখলাম একজন ড্রাইভারকে এই কি হাইজ্যাকার বলে গাড়িতে ধাক্কা লেগেছে, হাইজ্যাকার বলে তাকে মারধর করে, আমি জানি না মারা গেছে কিনা। তো এগুলো না হওয়া উচিত না। আর এগুলো বের করা কিন্তু রকেট সায়েন্স নেই, কারা সৃষ্টি করছে এগুলো রকেট সায়েন্স নেই। যদি সবাই আন্তরিক হয়, পুলিশ এখনও সব জায়গায় আন্তরিকতা দেখাতে পারছে না বা দেখাচ্ছে না, এগুলো নিয়ন্ত্রণে আনা উচিত সন্তানের। সেই জায়গাটায় সাইফুর রহমান তপন যে নিয়ন্ত্রণে আনা, মব নিয়ন্ত্রণ করা। পাশাপাশি একটা কথা কালকে আশিক চৌধুরী, মানে হচ্ছে বিডার চেয়ারম্যান যিনি, তিনি বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতাটা বিনিয়োগ তো ওরা 1 মাসের জন্য করবে না বা 6 মাসের জন্য করবে না। রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে তারা কেন আগ্রহী? আপনারা দাওয়াত দিয়ে নিয়ে এসছেন, ঘুরলো ফিরলো, 5 স্টার হোটেলে থাকলো, খুব ভালো বললো, কিন্তু আদৌ বিনিয়োগটা আদৌ আসবে কিনা? মোটেও না। এই পরিবেশে তো বিনিয়োগ হয় না। একজন ব্যবসায়ী বিনিয়োগ করবে, তার এত কোটি কোটি টাকা তিনি এখানে আনবেন, তো এটাকে এখানে ফেলে রাখার জন্য, মানে ফেলে যাওয়ার জন্য তো আর করবেন না। মানে আজকে ধরুন যেই ঘটনাগুলো ঘটলো, যে কেএফসি কিংবা বাটা কিংবা এই ধরনের যে মানে কোম্পানিগুলোর উপর যে মানে প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর যে হামলা হলো এবং যে ধরনের তাণ্ডব এখানে চললো, তাহলে একজন বিনিয়োগকারী যিনি কোরিয়া থেকে এসছেন, যিনি ধরেন চীন থেকে এসছেন বা ইউরোপ থেকে যিনি এসছেন, তিনি কি বুঝবেন এটাতে? কি বার্তাটা তিনি পাচ্ছেন? তো ফলে
আমি যেটা বলবো সেটা হলো যে সদিচ্ছা থাকতে হবে সরকারের। আমি এটা মনে করি না যে তার সরকারের সামর্থ্য নেই। সরকার তো ধরুন সরকার কি গ্রেফতার করছে না লোকজন? করছে তো, প্রতিদিন করছে। জেলখানা তো ভরাইয়া ফেলছে, এবং মামলা তো কম হচ্ছে না, অসংখ্য মানে মামলা হচ্ছে। তো এইটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? সদিচ্ছা। মানে এটাই খুব দুঃখজনক। আমরা যেটা সরকারের কাছে, সব সরকারের কাছে আশা করি যে আইন আইনের মতো চলবে। একটা আমি পুলিশের পক্ষ থেকে দেখলাম, পুলিশের হাই অফিসিয়ালরা বলছিলেন যে পুলিশ কমিশন করার কথা, যে এটা হলে স্বতন্ত্র ইন্ডিপেন্ডেন্ট একটা বডি থাকবে। এখন সেটাতে সরকার রাজি না, ভালো কথা। সবসময় সরকারের অধীনেই পুলিশকে থাকতে হবে। তো এখন তারা দেখাতে চাচ্ছে, মানে এই গভর্নমেন্ট দেখাতে চাচ্ছে যে রাজনৈতিক বা দলীয় সরকারের চেয়ে তারা বেটার, তাদের কোনো স্টেক নেই তারা বলে, কিন্তু তাদের স্টেক তো দেখা যাচ্ছে অনেক বেশি। মানে দলীয় সরকারের তো তবুও চক্ষু লজ্জা থাকে, তার তো ভোটে যেতে হয়, মানুষের কাছে দুয়ারে যেতে হয়। ধরেন এমপি সাহেবদের যারাই ভোটে দাঁড়াবে, মানুষের দুয়ারে তো তাদের যেতে হয়, দাওয়াতে নিমন্ত্রণে মানুষের সামনাসামনি হতে হয় তাদের। এদের তো এই বালাই নেই। উপদেষ্টা সাহেবদের তো কোথাও যেতে হয় না, বড়জোর 5 স্টার বা গুলশান বাড়িধারার কোনো বাড়িতে হয়তো তারা পার্টি টার্টিতে অ্যাটেন্ড করে। তাদের তো আর ওই যে গ্রামে গঞ্জে ঘুরতে হয় না তাদেরকে। ফলে হচ্ছে কি, একটা হলো তারা বাস্তবতাটা তারা স্বীকার করছেন না, দ্বিতীয়ত হলো তাদের সদিচ্ছার প্রকাশ তারা ঘটাচ্ছেন না সেটা। এবং এই অবস্থায় আপনি কখনোই বিনিয়োগ পরিবেশ প্রত্যাশা করতে পারেন না। এখানে আমি আরেকটা কথা বলি, যে এই যে আমেরিকার যে শুল্ক, আপনি হয়তো পরে আসবো। হ্যাঁ। তো শুল্কের বিষয়টা অনেকে বলছে যে এই করতে হবে সেই করতে হবে। বাস্তবে এফডিআর যদি বাড়ানো যায়, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই যদি বাড়ে, এফডিআই বাড়লে তখন বাংলাদেশ একটা রিলিফ পেতে পারে। তো এফডিআই কিভাবে বাড়াবেন আপনি? তো ফলে, এবং ট্যাক্স দেখলাম যে 6% সামথিং আমাদের অ্যাভারেজ ট্যাক্স, শুধু লিকারের উপরে হলো সবচেয়ে কত 600% নাকি। তো আপনি কি লিকারের ট্যাক্স কমাবেন? সেটা তো সম্ভব না। আমাদের এই কালচার, এই সোসাইটিতে এখানকার কালচারের সাথে যাবে না, আপনি এটা পারবেন না। তো এই জন্য বলছি যে আপনি তো বাস্তবে হাতে পায়ে ধরে বহু দেশ, আমাদের পাশের দেশ পশ্চিমবঙ্গে আপনি দেখেন মমতা ব্যানার্জি কত সম্মেলন করে, কত বাইরে যায়, রোড শো করে, এই করে, সেখানে কিন্তু প্রধান সমালোচনা তার বিরুদ্ধে তিনি পারছেন না। সেখানে কিন্তু নির্বাচিত সরকার আছে, কিন্তু তিনি কিন্তু বিনিয়োগকারীদের টানতে পারছেন না। তারা অন্য রাজ্যে যাচ্ছে কিন্তু তার রাজ্যে আসছে না। এই ধরনের পরিস্থিতির কারণেই কিন্তু ঘটনা ঘটছে সেটা। ফলে আমাদের সরকার যদি সত্যিই, প্রথমত বিনিয়োগ আমাদের লাগবেই, কর্মসংস্থান যদি এখানে তৈরি করতে হয় তাহলে বিনিয়োগ লাগবেই। এবং বিনিয়োগ আনতে হলে আপনাকে, মানে আমি বলবো যে এখানে শুধু হাতে পায়ে ধরলে হবে না, সেই পরিবেশটা তাকে প্রোভাইড করতে হবে, যেটা কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইলিয়াস ভাই তো বললেন যে এই যে রাস্তার অবস্থা বলা হলো, ভয়ঙ্কর অবস্থা, জ্বালানির অবস্থা। এবং এখানে যদি আমরা মানে জ্বালানির ক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা আমেরিকা থেকে বেশি এলএনজি আনবো, আরে আমাদের এলএনজি আমরা কাতারে একটু কম দামে পাই বলেই তো কাতার থেকে আনি আমরা। আমেরিকা থেকে বহন খরচটা কত হবে সেটাও কি ভেবেছি আমরা? সেটাই বলছি। সেই জায়গাটা আমি যেহেতু কথা প্রসঙ্গে আপনি আনলেনই, একটা ছোট বিরতি নিয়ে আসি, তারপর শুল্ক নিয়ে কথা বলবো। শুল্ক নিয়ে যেটা ব্যবসায়ীদের সবচেয়ে বড় দাবি, সেটা হচ্ছে শুধু চিঠি চালাচালি করলে হবে না, আলোচনা করতে হবে, দর কষাকষি করতে হবে। এই জায়গাটা আলোচনা আসবো। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন। ইলিয়াস খান, ওই যে আমরা ট্রাম্পের শুল্ক, এটা নিয়ে নানা কথা হচ্ছে। সরকার বলছে আমাদের টেনশন করার কোনো বিষয় নেই, খুব বেশি ক্ষতি হবে না। আজকে আবার প্রধান উপদেষ্টা চিঠিও দিয়েছেন। আপনার কি মনে হয় চিঠিতে মন গলবে? ট্রাম্প যে ধরনের মানুষ, তার মন গলানো একটু কঠিন আমার ধারণা। যদি মন গলে ভালো, মন না গেলে কিন্তু নানা সংকট সৃষ্টি হবে। বাট সরকার কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, মানে যে তারা কথা বলেছে
যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, তারপরে আজকে চিঠিও দিল, অ্যাক্টিভিটিস লক্ষ্য করা যায় সেটা ভালো, বাট কতটুকু হয় আই এম নট শিওর। এবং আমার অনেক বন্ধু আছেন যারা গার্মেন্টস ব্যবসা করেন, তারা কিন্তু বলেছে সরাসরি, না আমি মোটা দাগেই বলে যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি জানি না কী হয়, এবং এটাকে তো অনেক তৃতীয় বিশ্বযুদ্ধ বলছে, শুল্ক যুদ্ধ, সারা বিশ্বে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছে, অনেক দেশ সাফার করবে। তো আশা করতে চাই ট্রাম্প চিঠির ভাষা বোঝার চেষ্টা করুন এবং আমাদের যে সংকটগুলো রয়েছে, তবে যদি এটি থাকে তাহলে আমাদের বিকল্প উদ্যোগ নিতে হবে কিভাবে এটি কাটিয়ে ওঠা যায়। কিন্তু আমরা যে মার্কিন উপরে একটা ভর করে আছি, একটাই বড় বাজার, আমাদের আর ডাইভার্সিফিকেশন আমরা ব্যবসায়ীরা চেষ্টা করিটাই। এখন যেহেতু ট্রাম্প একটা শুল্ক আরোপ করলো, এখন মাথা খারাপ অবস্থা কেন করতে পারে? সেটি যথার্থই বলেছেন। ইউরোপে আমাদের এটা বড়, ইউরোপে আছে মার্কেট, বাট অত বড় না। মূলটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের সেই চিন্তা করা উচিত যাতে অন্য দেশে, যাতে আমি যে একটু আগে যে কথাটাই বলেছি, সব দেশের চেয়ে কম মূল্যে বাংলাদেশি পণ্য পাওয়া কিন্তু সম্ভব। আমি যেখানে ভিয়েতনামে একজন শ্রমিককে $100 দিব, সেখানে কিন্তু বাংলাদেশে $300 দিব, সেখানে কিন্তু আমি বাংলাদেশে $100 দিয়ে পাবো। শুধু বাংলাদেশে ব্যাপক সমস্যা। তারপরে আমরা এক ধরনের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি, প্রচুর কর্মক্ষম মানুষ, এখানে কাজ করার কিন্তু প্রচুর লোক আছে। আর এই ইন্ডাস্ট্রির বিষয় হচ্ছে যে, ধরুন আমরা বলি 40 লাখ লোক কাজ করে গার্মেন্টস, 40 লাখ মানে 2 কোটি লোক। এই শিল্পকে কেন্দ্র করে এই চপ্পলের দোকান হয়েছে। আমার যে বোনেরা চাকরি করেন তারা চপ্পল কিনে, তারপর নানা ধরনের কাপড়, তারপরে নানা ধরনের প্রসাধনী তারা ব্যবহার করেন। এটি কেন্দ্র করে কিন্তু আরও 2-3 কোটি লোকের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ অনেক ধরনের। সুতরাং আশা করতে চাই ইন্ডাস্ট্রি যাতে ক্ষতি না হয়। বাট আপনি কিন্তু লক্ষ্য করবেন যে বিভিন্ন সময় নানা সংকট সৃষ্টি হয়েছে, বাট আমরা কিন্তু সেগুলো কিন্তু আমরা মোকাবেলা করেছি কোনো না কোনোভাবে। খুব যে বিশাল লসে, বিশাল ধস হয়েছে সেটি কিন্তু হয় না। এটি খুব পজিটিভ দিক। আমি আশা করতে চাই যে আগামী দিনেও বাংলাদেশের যারা এই ব্যবসা করেন কোনো না কোনো পন্থা তারা বের করবেন, ইভেন যদি ট্রাম্প সাহেব শুল্ক স্থগিত নাও করেন। আমি সেটি আশা করতে চাই। এখানে তো মানে এবারের যে ঘটনাটা, ধরুন আমার মনে আছে পরিষ্কার, 95 সালে যখন WTO হলো গ্যাট চুক্তি নিয়ে, তখন বেগম খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন, তখন কিন্তু ব্যাপক আলোচনা হয়েছিল বিষয়টা নিয়ে যে আমরা খুব মানে সংকটে পড়তে যাচ্ছি, কারণ WTOর নিয়মের মধ্যে ওই যে আমরা একটা শুল্ক ছাড় পেতাম ইত্যাদি, এগুলো উঠে যাবে অনেক কিছু। তো সেইটা একভাবে সামাল দেয়া গেছে। কিন্তু এবারের যেই সমস্যাটা হলো যে আমাদের যারা কম্পিটিটর, প্রথম কথা হলো কি, ধরুন আমাদের গার্মেন্টস মালিকরা সবসময় বলছেন তারা যে আমাদের সিএম কম দেয়। মানে একটা শার্ট যদি $30 বা $40 বেচা হয়, আমাদের মালিককে দেয়া হচ্ছে $4, $5 দেওয়া হচ্ছে তাকে। এখন এই ট্যাক্সটা তো দিবে ইম্পোর্টার তখন অলরেডি চাপ দেওয়া শুরু করছে। ইম্পোর্টার চাপ দিবে যে ও তো ওর পকেট থেকে দিবে না, এটা বলে তুমি অ্যাডজাস্ট করো, তুমি এখানে অ্যাডজাস্ট করো। এবং ওরা অলরেডি পরামর্শ দিছে প্রোডাক্টিভিটি বাড়াও, এই বাড়াও বা সেই বাড়াও। কিন্তু এগুলো তো একদিনের প্রফিটে কোনো রকম কোনো ছাড় দিবে না। ওরা তো সেই জেনুইন ব্যবসায়ী, ওরা কোনো ছাড় দিবে না। আর দ্বিতীয় বিষয় যেটা কম্পিটিটর, ধরুন ভারত আমাদের ঘাড়ে শ্বাস ফেলছে, আমেরিকান বাজারে বিশেষ করে। এখন ভারতের ট্যাক্সটা হলো 26% বেড়েছে। এমনিতে আমাদের চেয়ে কম ছিল তাদের ট্যাক্স, আর আমাদের ট্যাক্স কিন্তু হচ্ছে আপনার 53%। না, আমাদের সব মিলে 37%। নো, এইটাই হলো কনফিউশন। আপনি দেখেন পত্রিকাগুলো দেখেন না, এখানে একটা কনফিউশন তৈরি হচ্ছে, এটা আমরা কালকে ক্লিয়ার করেছিলাম। এটা টোটাল 37%, 53 না, আমাদের হচ্ছে 74%। আমরা যদি আমেরিকা থেকে কোনো কিছু আনি 74% দিতে হয় ওদেরকে, আর আমরা উনি আমি বলি আপনাকে এখন পর্যন্ত যেটা, সেটা হলো যে ব্যবসায়ীরা যেটা বলছেন সেখানে ইন এডিশন টু, হ্যাঁ না, ওনারও একটা কনফিউশনের মধ্যে আছে আর কি, যে 37-53 যেটাই হোক। এখন ধরেন যে ভারত আমাদের চেয়ে কম ট্যাক্স লাগবে, তার আমাদের লাগবে বেশি ট্যাক্স। তো আমরা কিন্তু এখন সেখানেও ধাক্কা খাবো, পিছিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু কাঁচামাল নাই, নিজেদের কাঁচামাল কিন্তু আমরা নাই। আমাদের ফ্যাব্রিক আনতে হয় চীন থেকে অথবা ভারত থেকে। কটন কিছু তুলা আনি আমরা, সেটা 10%, খুবই অল্প, খুবই অল্প, কারণ এর কস্ট অনেক হাই।
ওইটা আমরা মানে ওইটা কুলাতে পারবো না আমরা সেটা। এই যে সমস্যাগুলো আছে, এই জন্য ব্যবসায়ীরা এখন কিন্তু গভর্নমেন্টের দিকে তাকিয়ে আছে। আপনি দেখবেন আজকেও আমি দেখছি বিজিএম এর বা অন্য লেদারের যে ব্যবসায়ীরা তারা বলছেন যে ওই আপনি যেটা বললেন যে চিঠি পাঠানোর চেয়েও ডাইরেক্ট কথা বলুন, Right. নিগোশিয়েট করুন, এই কথাটা তারা বলছেন, নিগোশিয়েট করতে হবে। মানে অর্থাৎ আপনাকে আমি এই দিচ্ছি, আপনি আমাকে এই দেন সেটা। ব্যবসায়ীরা বলছেন যে এর বাইরে আর কোনো বিকল্প তারা দেখছেন না সেটা। তো এই কাজটা যদি সরকারকে করতে হয়, সরকারকে করতে গেলে এই কাজটা অভ্যন্তরীণ যত সমস্যা আছে সেই সমস্যাগুলো তাকে মিনিমাইজ করতে হবে, নাহলে কিন্তু সে ওদিকে নজর দিতে পারবে না। তো কতটুকু নজর দিতে পারবে এটা কিন্তু সমস্যা। কারণ গভর্নমেন্ট তো তার কথা রাখছে না। রাজনৈতিক দলগুলোতে ধরুন ভারতের সাথে যখন একটা প্রবলেম হলো, সব রাজনৈতিক দলকে ডাকলো, ডেকে একটা জাতীয় ঐক্য প্রদর্শন করলো। সেই জাতীয় ঐক্য কতদিন টিকলো? কারণ গভর্নমেন্টের ব্যাপারে মানুষ, মেজর যে পলিটিক্যাল পার্টিগুলো আমাদের এখানে আছে তাদের মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে, নানা ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। কেউ মনে করতেছে আমার সুবিধা হবে সে একটু বেশি থাকলে, আর কেউ মনে করতেছে ও তো মানে মৌরুষি পাট্টা মতো করে নিয়েছে। তবে যারা কোনোদিন ক্ষমতায় আসবে না সেই দলগুলো ভাবছে যে এরা আরো বেশি দিন থাকবে। যাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তারা কিন্তু চাচ্ছে যে দ্রুত নির্বাচন হোক, এবং যারা বাংলাদেশে বিভিন্ন সময় দায়িত্ব পালন করে। কিন্তু সরকার তো ওই 26টা দল ধরুন, 26 সরকার তো বলছে না। বিএনপির যে ভলিউম, বিএনপির হয়তো একটা উপজেলা শাখার সাথেও অনেক দলের তুলনা হবে, কিন্তু সরকার বলার সময় খেয়াল করবেন আপনি, আমার সাথে 26টা দল এসেছে, 34টা দল আমাকে সমর্থন করেছে, বিএনপি একটা দল না করলে কি হবে, আগের দল যেটা বলে ভাবখানা এমন একটা সেটা সেই জায়গাটাকেই কিন্তু আটকা পড়ে যায়। ফলে এই আমি বলছি যেটা গভর্নমেন্টকে যদি আমেরিকার সাথে নেগোশিয়েট করতে হয়, অর্থাৎ বোঝাপড়ায় যদি তাকে যেতে হয়, অভ্যন্তরীণ প্রবলেমগুলোকে কিন্তু তাকে অ্যাড্রেস করতে হবে। তবে আমাদের শেষ আশা, আমরা জানি যে ইউনূস সাহেবের সঙ্গে সারা বিশ্বব্যাপী, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভালো সম্পর্ক। যদিও আমেরিকা যিনি এখন প্রেসিডেন্ট, তিনি তো তার মিত্রদের একটু ভিন্ন বলার, বিপরীত বলার দল এবং একটু ডিফারেন্ট, অন্য মানে বিপরীতমুখী। শেষ আশা এটাই যে উনি নিশ্চয়ই ভালো অ্যাক্ট করবেন এবং আমাদের এই সংকট দূর করতে পারবেন। তারপরেও যে নির্বাচনের রোডম্যাপ কথা বলা হচ্ছে, আপনাকে মনে হয় ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে? হওয়া উচিত আমি মনে করি। একটু আগে বললাম না, ভাই চমৎকার 26 দল, 26 আমি দল ছোট করছি না, কোন দলে কত মানুষ আছে আমরা কিন্তু এগুলো জানি। এগুলো ছোট দলের অনেক বড় নেতা। হ্যাঁ, সুতরাং দেশের গণতন্ত্রের স্বার্থে দেশটাকে স্থিতিশীল করার জন্য দ্রুত নির্বাচন দেওয়া উচিত। এবং এই উপদেষ্টা পরিষদে যদিও আছে, অনেকে বলেন যে এমন উপদেষ্টা আছে কোনো সাধারণ মানুষের সাথে গত 20 বছরে যোগাযোগ হয় না, গ্রামের গরিব আত্মীয়দের কোনোদিন খোঁজ নেয়নি, এই প্রতিবেশী যে লোকটা অসুস্থ কোনোদিন খোঁজ নেয়নি। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ। তো ইলেকশন হওয়া উচিত, প্রকৃত জনপ্রতিনিধি যদি ক্ষমতায় আসে তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।